হ্যালো ডিয়ার স্টুডেন্টস, জিও উইথ এসএমডি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমন দত্ত, তোমাদের অনলাইন জিওগ্রাফি টিচার। আজকে আমি অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো জলবায়ু অঞ্চল এই অধ্যায়ে আমরা কি পড়বো সেটা আগে তোমাদের জানিয়ে দিই। এই অধ্যায় থেকে আমরা যেটা পড়বো, পৃথিবীর কোন স্থানে কী ধরনের জলবায়ু বিরাজ করছে, কোথায় বৃষ্টিপাত কেমন হচ্ছে, কোথায় আমরা কী ধরনের জলবায়ু, কী ধরনের উদ্ভিদ, কী ধরনের প্রাণী জগৎ দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে কিছু ধারণা দিয়ে দিই। প্রথমত দেখো, জলবায়ু কাকে বলে। জলবায়ু হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলের অবস্থা, সেটা কি হয়, প্রতিনিয়ত চেঞ্জ হতে পারে। কখনো দেখবে রৌদ্র করজ্জ্বল আকাশ, কখনো দেখবে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তো এটাকে আমরা বলে থাকি আবহাওয়া। তো এই কোনো একটা স্থানের 30-35 বছরের গড় আবহাওয়াকে আমরা বলে থাকি জলবায়ু। তাহলে কি বলছি, 30-35 বছরের গড় আবহাওয়াকে কি বলা হচ্ছে, জলবায়ু বলা হচ্ছে। এবার জলবায়ু মানে সেই স্থানের উষ্ণতা, সেই স্থানের বৃষ্টিপাত, সেই স্থানের বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ, প্রাণী সব কীরকম বিরাজ করবে সেটা সম্পূর্ণভাবে সেই জলবায়ু অঞ্চলের ওপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমরা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জলবায়ু দেখতে পাবে। দেখো এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে কি হয়, নিরক্ষীয় অঞ্চলে প্রতি বছর কি হয়, প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে আমরা চিরসবুজ প্রকৃতির উদ্ভিদ দেখতে পাই। এগুলো সম্পর্কে পরে আবার বিস্তারিত আলোচনা করব, এখন জাস্ট একটা ওভারভিউ নিয়ে নাও। ঠিক আছে, এরপরে দেখো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ বলতে গেলে কি বুঝবে, পর্ণমোচী যে গাছ বা যে সমস্ত উদ্ভিদ বছরে তার একবার পাতা মোচন করে, অর্থাৎ ত্যাগ করে দেয়, পাতা ঝরিয়ে দেয়, সেই ধরনের উদ্ভিদগুলোকে আমরা বলে থাকি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট দেখো ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। তারপরে রয়েছে সাভানা তৃণভূমি অঞ্চল এবং অ্যাটলিস্ট মরু অঞ্চল, যেখানে আমরা উদ্ভিদের আধিক্য তেমন দেখতে পাই না। তো এই ধরনের কোথাও দেখছি কি চিরসবুজ অরণ্য, আবার কোথাও দেখছি কোনো অরণ্যই নেই। তাহলে এগুলো কার উপর বেস করে হচ্ছে, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে জলবায়ুর ভিত্তিতে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব আজকে, সেটা হচ্ছে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বুঝতে হলে আগে আমাদের পৃথিবীর নিরক্ষরেখা সম্পর্কে ধারণা রাখতে হবে। পৃথিবীর নিরক্ষরেখাটা কি, দেখো এই যে এই বরাবর যেটা গেছে আমাদের রেখা, সেই রেখাটাকে আমরা বলতে পারি কি, নিরক্ষরেখা। তো নিরক্ষরেখার উত্তর দিকে মোটামুটিভাবে 5 ডিগ্রি এবং দক্ষিণ দিকে মোটামুটিভাবে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি পর্যন্ত এই জলবায়ুর অবস্থান। ঠিক আছে, এবার এখানে কি হয় দেখো, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলটার মধ্যে আমরা কি দেখতে পাই, গভীর অরণ্যের সৃষ্টি হতে দেখতে পাই। তাই এটাকে কি বলে থাকি আমরা, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলে থাকি। কি বলে থাকি এটাকে, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। তো এবার আমরা দেখব এর পৃথিবীব্যাপী বন্টন, মানে পৃথিবীর কোন কোন স্থানে আমরা এই জলবায়ু দেখতে পাই। এখানে যে অংশটা দেওয়া আছে সেটা তো দেখে নাও। আফ্রিকার কঙ্গো জাইরে নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশে, মাদাগাস্কার, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, পানামা, কোস্টারিকা, এই সমস্ত জায়গায় আমরা এই নিরক্ষীয় জলবায়ুটা দেখতে পাই। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখে নেব এখানকার জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি। তাহলে দেখো, নিরক্ষীয় অঞ্চলে সূর্য কি করে, নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তো সেই কারণে কি হয়, লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এখানকার যে বার্ষিক উষ্ণতা, সেই উষ্ণতাটা কি হয়, অনেকটা বেশি হয়। ঠিক আছে, দেখো কি বলছে, বার্ষিক গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বার্ষিক উষ্ণতা থাকে কত, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এর পরবর্তীতে একটা কথা লেখা আছে, উষ্ণতার প্রসর। কি লেখা আছে দেখো, উষ্ণতার প্রসর। তো উষ্ণতার প্রসর কথার অর্থ কি, উষ্ণতার প্রসর কথার অর্থ হচ্ছে উষ্ণতার পার্থক্য। কি, উষ্ণতার প্রসর কথার অর্থ উষ্ণতার পার্থক্য। তাহলে দেখো তোমরা এখানে বুঝতে পারবে অ্যাকচুয়ালি উষ্ণতার প্রসরটা কি, আমি বুঝিয়ে দিই। মনে করো কোনো একটা স্থানের একটা দিনের, মনে করো আমি দৈনিক উষ্ণতার প্রসরটাকে বলে দিই। মনে করো কোনো একটা স্থানে দৈনিক 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলো তার সর্বাধিক উষ্ণতা। ঠিক আছে, আবার সেই স্থানেই মনে করো রাত্রিবেলায় যখন উষ্ণতা কমে যাচ্ছে, তখন মনে করো 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এটা দুটোর মধ্যে আমরা যদি এটাকে মাইনাস করে নিই, তাহলে আমরা কি পাবো, এই দুটো কোনো একটা স্থানের দৈনিক তাপমাত্রার পার্থক্য পেয়ে যাব। বুঝতে পারা গেল? তাহলে এই যে পার্থক্যটা আমরা পেলাম, এই পার্থক্যটাকে আমরা বলবো প্রসর। তো প্রসর 3 রকমের হয়, আমরা কীভাবে বার করতে পারি, একটা হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসর, একটা হচ্ছে মাসিক উষ্ণতার প্রসর যখন সেটা মাসের ভিত্তিতে করা হবে, আর একটা হচ্ছে বার্ষিক উষ্ণতার প্রসর। আমাদের এই যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে,
উষ্ণতার প্রসারটা সব থেকে কম হয়, ঠিক আছে? কতটুকু হয়? 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন হয়ে থাকে যে কোন অঞ্চলে আমরা উষ্ণতার প্রসার সর্বনিম্ন দেখতে পাই? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। কেন? কারণ নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হেরফের ঘটে না। মনে করো দিনের বেলায় হয়তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকলো, রাত্রিবেলায় সেই তাপমাত্রাটা কত হয়ে যায়? মনে করো 27 ডিগ্রি বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যে কারণে আমরা মোটামুটি 2 ডিগ্রি 3 ডিগ্রি বা 5 ডিগ্রি মতো ম্যাক্সিমাম এর প্রসার দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, আর নিরক্ষীয় অঞ্চলে কি হয়? সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে বছরের প্রায় প্রত্যেকটা দিনই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি আমরা দেখতে পাই। এখানে দেখো শেষে লেখা আছে এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর অন্য কোনো জলবায়ু অঞ্চলে দেখা যায় না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু খেয়াল রাখবে। এবার চলে এসো বৃষ্টিপাতে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাতটা কি হয়? দেখো, তোমরা যদি একটু ম্যাপে লক্ষ্য করো, ম্যাপে লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে এই অংশটা আমি যেখানে দাগ দিয়ে দিয়েছিলাম তোমাদের প্রথমে, হ্যাঁ, এই যে এই অংশটা, ঠিক আছে? এই অংশটা দেখো জলভাগের পরিমাণ কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? এবার এই সমস্ত অঞ্চলে যখন সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে এই অঞ্চলটাতে, তখন কি হচ্ছে? অত্যধিক মানে লম্বভাবে কিরণ দেওয়ার কারণে প্রথমত হচ্ছে এখানকার আবহাওয়া উষ্ণ প্রকৃতির, জলবায়ু উষ্ণ প্রকৃতির এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিও প্রচুর পরিমাণ থাকছে। তাই এখানে কি হয়? প্রত্যেক দিন বিকেল বেলায় আমরা বৃষ্টি হতে দেখতে পাই, যেটাকে আমরা 4 o'clock রেন বলে থাকি। কি বলে থাকি সেটাকে? 4 o'clock রেন। তাহলে এখানে যে বৃষ্টিপাতের প্রক্রিয়াটা সংঘটিত হয় সেটা হচ্ছে পরিচলন প্রক্রিয়া। তো পরিচলন বৃষ্টিপাত কি সেটা তোমরা আগের অধ্যায়ে মেঘ বৃষ্টি চ্যাপ্টারে তোমরা পড়ে নিয়েছো, ইভেন আমিও তোমাদের পড়িয়ে দিয়েছি। তো এখানে দেখো, এখানে যে বৃষ্টিপাতটা হয় সেটা বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দেখো 200 থেকে 250 সেন্টিমিটার, মানে যথেষ্ট বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। এখানে কোন প্রকার মেঘ থেকে বৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস মেঘ থেকে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। এবার এখানে এই যে বৃষ্টিটা, এটাকে 4 o'clock রেন কেন বলা হচ্ছে? কেমন যেন মনে হচ্ছে নামটা শুনে যে বিকেল 4টের সময় বৃষ্টি হয়, এরকম কেন? কেননা এখানে প্রতিদিন কি হয়? বিকেলের দিকে 3টে থেকে 4টের সময় কি হয়? পুরো আকাশটা কিউমুলোনিম্বাস মেঘে ঢেকে যায় এবং সেখানে কি হয়? ওই কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে। সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি? 4 o'clock রেন বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী অংশে আমরা চলে যাব, সেটা হচ্ছে এই অঞ্চলের জীববৈচিত্র্য। মানে নিরক্ষীয় অঞ্চলে আমরা কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখে থাকি এবং কি ধরনের বন্যপ্রাণ এখানে দেখা যায় সেটা নিয়ে আলোচনা করব। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে চলে এসো। এখানে আমরা যে স্বাভাবিক উদ্ভিদটা দেখতে পাই সেটা হচ্ছে চিরসবুজ অরণ্য। ঠিক আছে, চিরসবুজ কেন? কারণ এখানে দেখো বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বেশি, সেই জন্য কি হয়? গাছপালাও অনেক বেশি পরিমাণ জন্মায়। সেই জন্য এখানে যে অরণ্যটা গড়ে উঠেছে সেটাকে আমরা বলে থাকি নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। দেখো, ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই যে ক্রান্তীয় অরণ্যটা অবস্থান করছে, এই অরণ্যটা কি নামে পরিচিত? সেলভা নামে পরিচিত। তাহলে সেলভা অরণ্য কোথায় দেখতে পাচ্ছি আমরা? ব্রাজিলের আমাজন নদী উপত্যকায় বা অববাহিকায়, ঠিক আছে? এবার দেখো এখানে কি কি গাছ দেখা যায়? রোজউড, ব্রাজিল নাট, আয়রনউড, বাঁশ, এই ধরনের গাছ আমরা দেখতে পাই। তারপরে কঙ্গো নদীর অববাহিকা জাইরেতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে মেহগিনি, রবার, পাম, কোকো, সিংকোনা, এই সমস্ত গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে, সেখানে শাল, সেগুন, আবলুস, রবার গাছ দেখা যায়, ঠিক আছে? তো এইগুলো হলো উল্লেখযোগ্য কিছু গাছ। আর এখানে হ্যাঁ, দুটো ফুলের নামও মনে রাখবে, র্যাফলেসিয়া এবং অর্কিড। এটা হচ্ছে পৃথিবীর দুটো বিখ্যাত ফুল, র্যাফলেসিয়া, অর্কিড। এটা আমরা এই নিরক্ষীয় অঞ্চলেই দেখতে পাই। এখানে এবার চলে আসবো আমরা, ক্যানোপি নামক একটা কথা রয়েছে। ক্যানোপি, ক্যানোপির যদি আমরা বাংলা করতে চাই তাহলে আমরা বলবো কি? চাঁদোয়া। এই যে দেখো এখানে লেখা রয়েছে চাঁদোয়া, ঠিক আছে? তাহলে ক্যানোপিটা কি? তো কি হয় অ্যাকচুয়ালি, নিরক্ষীয় অঞ্চলে কি থাকে? প্রচুর গাছ একদম ঘন সন্নিবিদ্ধভাবে অবস্থান করে, মানে একটার পর একটা, মানে একটার পর আর একটা গাছ এত কাছাকাছি থাকে যে ওপরের অংশটা কি হয়? একদম চাদরের মতো গাছের পাতায় ছেয়ে যায়, যে কারণে কি হয়? এখানে সূর্যের আলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছতে পারে না, ঠিক আছে? তো ওই যে চাদরের মতো পাতার ওপরের স্তরটা চাদরের মতো বনভূমিটাকে ঢেকে রাখছে, সেই জন্য ওই চাদর বা চাদোয়ার মতো অংশটাকে বলা হচ্ছে কি? ক্যানোপি। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো বন্যপ্রাণ। বন্যপ্রাণ কি? ঘন দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি বা জীবজন্তুর আধিক্য এখানে আমরা দেখতে পাই। যেমন বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, বিভিন্ন ধরনের সাপ, প্রচুর পরিমাণ কীটপতঙ্গ আমরা এখানে দেখতে পাই। তো তোমরা ছবির মাধ্যমেও দেখে নিতে পারো। দেখো ম্যাকাও, চিতাবাঘ, অ্যানাকোন্ডা সাপ, ওরাং ওটাং, বিভিন্ন প্রজাতির ব্যাঙ, গরিলা, সোনালী বাঁদর, টুকান। তো এই জাতীয় কিছু আমরা এখানে বন্যপ্রাণ লক্ষ্য করতে পারি, ঠিক আছে? এবার চলে যাব আমরা এই নিরক্ষীয় অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ। তার অর্থ কি? এখানকার যে সমস্ত মানুষরা বসবাস করে তাদের জীবনযাত্রা কেমন হয়, তারা অ্যাকচুয়ালি কি প্রকৃতির হয়, সেগুলো নিয়ে জেনে নেব।
তো এখানে দেখো যে সমস্ত আমরা অধিবাসী সম্প্রদায় দেখতে পাই তাদের নাম হচ্ছে পিগমি, রেড ইন্ডিয়ান, বান্টু। তো এখানে পিগমি, রেড ইন্ডিয়ান, বান্টু এই নামক অধিবাসীদের মানুষ দেখা যায়। এখানকার মানুষের জীবনযাত্রাটা কেমন দেখো, এখানকার জলবায়ু কেমন, উষ্ণ ও আর্দ্র প্রকৃতির, অস্বাস্থ্যকর জলবায়ু, মানে এখানে বসবাস করাটা একটু অসুবিধাজনক, ঠিক আছে, সেই জন্য এখানে বলা হচ্ছে অস্বাস্থ্যকর জলবায়ু। আর এখানে কি হয়, জাইরে ও আমাজন অববাহিকার তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোকজন একটু বেশি পরিমাণ বাস করে। দেখো, জাইরে অববাহিকায় রয়েছে পিগমি, উচ্চ আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান, আর দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং ও অন্যান্য উপজাতীয় অঞ্চলের মানুষেরা এখানে বাস করে থাকে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোন অঞ্চলে কোথায় আমরা কি ধরনের আদিবাসী দেখতে পাই। একবার রিপিট করিয়ে দিই, জাইরে অববাহিকায় পিগমি আদিবাসী, উচ্চ আমাজন অববাহিকায় রেড ইন্ডিয়ান, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় সেমাং। বর্তমান সভ্যতার সাথে এরা এখনও এগিয়ে যেতে পারেনি, সেই জন্য এরা এখনও বনে অবস্থান করে এবং এরা বনের ফলমূল, বনজ সম্পদকে সংগ্রহ করে নিজেদের জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এরা কি করে, কিছু পরিমাণ আদিম প্রথায় কিছু পরিমাণ কৃষিকাজ করে থাকে এবং তার মাধ্যমে তারা ভুট্টা, মিষ্টি আলু, ওল, কলা এসবের চাষ করে থাকে। তারপরে দেখো এখানে বলছে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় বণিকরা এই অঞ্চলের বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি শুরু করেছিল। বাগিচা কৃষি কাকে বলবে তুমি? বাগিচা কৃষির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাবার, তারপরে হচ্ছে চা, কফি। তো এখানে সাধারণত আমরা কি দেখব, যে আখ, কলা চাষ, তারপরে কোকো, তাল, রবার এই সমস্ত জাতীয় চাষগুলো এখানে প্রচুর পরিমাণ করা হয়, ঠিক আছে। তো দেখো চিত্রের মাধ্যমে তোমরা এখানে দেখে নিতে পারবে। তারপরে চলো খনিজ সম্পদ। তো এই অঞ্চলে কি কি খনিজ সম্পদ পাওয়া যায়? খনিজ সম্পদের মধ্যে প্রথমে আমরা দেখব মালয় নামক স্থানে টিন, সুমাত্রা, জাভা, বর্নিওয় প্রচুর পরিমাণ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তার মানে মোটামুটিভাবে আমরা বলতে পারি কি, যে এখানে খুব একটা ভালো খনিজ সম্পদ পাই না আমরা, তাহলে টিন আর খনিজ তেল আর কিছু পরিমাণ প্রাকৃতিক গ্যাস এখান থেকে পেয়ে থাকি। তো খনিজ সম্পদের যেহেতু অভাব, সেই জন্য এখানে কি হয়েছে, ভারী শিল্প গড়ে উঠতে পারেনি। তবে কি হয়, কিছু পরিমাণ স্থানীয় কৃষিজ, বনজ, খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু কিছু শিল্প এখানে গড়ে উঠেছে। তো চলে যাও পরবর্তী অবস্থা, অর্থাৎ সাম্প্রতিক অবস্থায়। সাম্প্রতিক অবস্থা মানে কি, বর্তমান অবস্থা, ঠিক আছে, মানে ওখানকার যারা মানুষ বসবাস করে তাদের বর্তমান অবস্থাটা কীরকম। দেখো প্রথমে বলে দিয়েছি এখানকার জলবায়ু কী প্রকৃতির হয়, অস্বাস্থ্যকর প্রকৃতির হয়। তো দুর্গম জঙ্গল, বিষাক্ত কীটপতঙ্গের উপদ্রব, ম্যালেরিয়া, কালাজ্বরের প্রাদুর্ভাব এসবই কী করেছে, এখানকার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তো কি হয়েছে দেখো, এখানে যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু সভ্যতা এখনো তেমনভাবে উন্নীত হয়ে উঠতে পারেনি। তার মানে এই নয় যে কেউই কোনো রকমভাবে উন্নত হয়নি, অনেকেই হয়েছে। তো একটু দেখে নাও যে ক্রমাগত চাহিদায় বসতি, কৃষি শিল্প, পরিবহন, এই দিনে কি হচ্ছে, প্রতিদিন এই সমস্ত এলাকার বৃষ্টি অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম এখানে কি হচ্ছে, চিরসবুজ প্রকৃতির উদ্ভিদ জন্মায়, তাই না? তো সেই চিরসবুজ উদ্ভিদগুলো কি হচ্ছে, বসতি স্থাপন, কৃষি, শিল্প উৎপাদন এ সমস্ত কিছুর জন্য কি হচ্ছে, সেই অরণ্যটাকে ধ্বংস করা হচ্ছে। এরপরে দেখো 1970 সালে ট্রান্স আমাজন হাইওয়ের মাধ্যমে এই অঞ্চলটাকে কী করা হয়, বহির্বিশ্বের সঙ্গে যুক্ত করা হয়। বোঝা গেল? তো এই হয়ে গেল আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, আমরা সম্পূর্ণ ধারণা নিয়ে নিলাম। এবার আমরা মোটামুটি আরেকটা অংশ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ব্রাজিলের আমাজন অববাহিকার অরণ্যের বিনাশ। তো এই যে আমাদের ব্রাজিলের আমাজন অববাহিকাটা রয়েছে, সেখানে যে অরণ্যগুলো দেখা যাচ্ছে তার বিনাশটা কিভাবে ঘটছে। প্রথমত পশুচারণের মধ্যে 65 থেকে 70%, কাষ্ঠশিল্পের জন্য ব্যবহৃত গাছ কেটে কাঠ নিয়ে নেওয়া হচ্ছে, তার জন্য 2 থেকে 3%, বাণিজ্যিক কৃষির জন্য 5 থেকে 10%, দাবানল বা নগরায়নের মাধ্যমে 1 থেকে 2%, এবং স্থায়ী কৃষি কাজ করার জন্য কি করা হচ্ছে, 20 থেকে 25% অরণ্য বিনাশ করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে চিত্রের মাধ্যমেও তোমরা দেখতে পারো অরণ্যের বিনাশ। তো আজকে ক্লাস এ পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পার্ট 2-তে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।